2014 সালে ইন্দোনেশিয়ার এয়ারপোর্ট থেকে একটি লাল রঙের বিমান টেক অফের জন্য প্রস্তুতি নিচ্ছিল। বিমানটিতে 162 জন যাত্রী ছিল। সবাই ছিল খুবই আনন্দিত। ভোরের আলো ফুটতেই বিমানটি আকাশে উড়ে যায়। ওই দিন আকাশটিও ছিল অদ্ভুত মেঘযুক্ত। বিমানটি টেক অফের ঠিক 42 মিনিট পর বিমানটি যখন জাভা সাগরের উপর দিয়ে ফ্লাই করছিল, তখন বিমানটি হঠাৎই বাম দিকে হেলে পড়ে। পাইলটরা বারবার চেষ্টা করেও বিমানটিকে ঠিক করতে পারছিল না। ঠিক তখনই বিমানটির সাথে এমন এক ঘটনা ঘটে যা বিমানের পাইলট সহ বিমানটিতে বসে থাকা 162 জন যাত্রীর প্রাণ কেড়ে নিয়েছিল। আর এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে ইন্দোনেশিয়ান এয়ার ফ্লাইট 8501 এর সাথে। কিন্তু এখন প্রশ্ন হলো, বিমানটি কেন হঠাৎ বাম দিকে হেলে পড়েছিল? কেন বারবার চেষ্টা করার পরও পাইলটরা বিমানটিকে নিয়ন্ত্রণ করতে পারেনি? আসলে সেই দিন বিমানটির সাথে ঠিক কী ঘটেছিল? তো স্বাগতম আপনাকে ওয়েট ফ্যাক্ট বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এই ঘটনাটি শুরু 2014 সালের 26শে ডিসেম্বর। ইন্দোনেশিয়ান এয়ার ফ্লাইট 8501 সুরাবায়া থেকে কুয়ালালামপুর যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এটি ছিল এয়ারবাস A320 মডেলের একটি প্যাসেঞ্জার বিমান। মাত্র 6 বছরের পুরনো এই বিমানটি ইতিমধ্যেই 23,000 ঘন্টা উড়েছিল। পাইলট যখন যাত্রার জন্য বিমানের ইঞ্জিন স্টার্ট করে, তখন হঠাৎ সে ককপিটে একটি অচেনা বার্তা দেখতে পায়। ক্যাপ্টেন সেটিকে বড় কোনো সমস্যা ভেবে বিমানটিকে আবারও পার্কিং বেতে ফিরিয়ে নেয় এবং ওই দিনের ফ্লাইট বাতিল করা হয়। কিন্তু যখন ইঞ্জিনের সমস্যাটিকে পরীক্ষা করে, তখন সে নিজেও বুঝতে পারে না আসলে ওয়ার্নিংটি কিসের জন্য আসছে। কিন্তু ইঞ্জিনের সার্কিট ব্রেকার রিসেট করলে সমস্যাটা আপাতত সমাধান হয়ে যায়। এরপর ক্যাপ্টেন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করে ভবিষ্যতে আবার এই সমস্যা দেখা দিলে তিনি নিজে থেকে রিসেট করতে পারবেন কিনা। ইঞ্জিনিয়ার বললেন, হ্যাঁ, ম্যানুয়াল অনুযায়ী করা যাবে। কিন্তু ইঞ্জিনিয়ার তখনও পর্যন্ত জানতেন না আসলে ওয়ার্নিংটা কিসের এবং কেন আসছে। আসলে সমস্যাটি ছিল রাডার ট্রাভেল ইউনিটের মধ্যে। বিমানের রাডারে সোল্ডারিংয়ের ফাটলের কারণে বৈদ্যুতিক সংযোগ বারবার বিচ্ছিন্ন হচ্ছিল, আর সেই কারণে ককপিটে ওয়ার্নিং আসতে থাকে। কিন্তু ইঞ্জিনিয়ার বিষয়টি বুঝতে না পেরে ভেবে নেয় এটি একটি সাধারণ ওয়ার্নিং, আর এটি ছিল তাদের সবথেকে বড় ভুল। এর 2 দিন পর মানে 28শে ডিসেম্বর ফ্লাইট 8501 আবারও সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। বিমানে ছিল 162 জন যাত্রী, 12 জন ক্রু এবং 2 জন পাইলট। এই ফ্লাইটটি পরিচালনা করছিলেন ক্যাপ্টেন ইরিয়াস্তো, যার বয়স ছিল 53 বছর এবং সে একজন সাবেক ফাইটার পাইলট ছিলেন। তার ফ্লাইং অভিজ্ঞতা ছিল 20,000 ঘন্টারও বেশি। তার সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার রেমি ম্যানুয়াল ব্রোলস, যার ফ্লাইং অভিজ্ঞতা ছিল 2200 ঘন্টারও বেশি। সকাল 5টা 35 বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে সুরাবায়া এয়ারপোর্ট থেকে টেক অফ করে এবং কিছু সময় পর বিমানটি 32,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়। ওই দিন আবহাওয়া ছিল অস্বাভাবিক, চারপাশে বজ্রঝড়ের মেঘ। টেক অফের 30 মিনিট পর বিমানটিতে আবারও সেই ওয়ার্নিং আসতে থাকে। রাডার ট্রাভেল লিমিট ইউনিট আবারও ব্যর্থ হয়। ক্যাপ্টেন সার্কিট রিসেট করে সমস্যার সমাধান করেন, কিন্তু অল্প সময়ের মধ্যেই আবারও ওয়ার্নিং আসতে থাকে। পাইলটরা বারবার রিসেট করতে থাকেন, কিন্তু সমস্যার সমাধান হয় না। পাইলটরা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানালেন যে তারা বজ্রঝড় এড়ানোর জন্য পথ পরিবর্তন করছেন। তখনও পর্যন্ত সবকিছুই ঠিকঠাক মনে হচ্ছিল, কিন্তু কয়েক মিনিট পর আবারও ওয়ার্নিং। চতুর্থবার ওয়ার্নিং আসার পর ক্যাপ্টেন ভাবলেন ইঞ্জিনিয়ার যেমন বলেছিল সার্কিট ব্রেকার রিসেট করলে ঠিক হয়ে যাবে, এবং ক্যাপ্টেন সেটিই করলেন। কিন্তু তিনি ভাবতেও পারেননি তার এই একটিমাত্র ভুল সিদ্ধান্ত তাদের সহ 162 জন মানুষের জীবনের কাল হয়ে দাঁড়াবে। যখন ক্যাপ্টেন সার্কিট ব্রেকার রিসেট করেন, সাথে সাথে বিমানের অটো পাইলট এবং অটো থার্ড সিস্টেম বন্ধ হয়ে যায় এবং বিমানটি স্টেবল পজিশন থেকে সরে যায়। বিমানটি ডানে বামে মুভ করতে থাকে। পাইলটরা বারবার চেষ্টা করে বিমানটিকে স্টেবল পজিশনে ফিরিয়ে নিতে। এরপর রাডার হঠাৎ বাম দিকে ঘুরে যায় এবং বিমানটি 54 ডিগ্রি কোণে হেলে পড়ে। ককপিটে একের পর এক অ্যালার্ম বেজে উঠতে থাকে। পাইলটরা বুঝতে পারছিলেন না তারা কি করবেন। বিমানটি নিচের দিকে নামতে শুরু করে। কোনো উপায় না পেয়ে প্রথম অফিসার বিমানের কন্ট্রোল নিয়ে নেয় এবং বিমানটিকে উপরের দিকে টেনে তুলতে থাকেন। বিমানটি দ্রুত 38 ফুট উচ্চতায় পৌঁছে যায়, কিন্তু এরপর বিমানটি নিজের গতি হারিয়ে ফেলে এবং বিমানটি স্টল পজিশনে চলে যায়। স্টল পজিশন হলো বিমানের এমন একটি পজিশন যেখানে বিমানের পাখাগুলো পর্যাপ্ত লিড পাওয়া বন্ধ হয়ে যায়। বিমানের পাখা দুটি বাতাসের উপর ভর করে বিমানটিকে শূন্যে ভাসিয়ে রাখতে সাহায্য করে।
কিন্তু যখন পাখা দুটি ঠিকমতো বাতাসে লিড পায় না, তখন বিমানটি আর ভাসতে পারে না। গ্র্যাভিটি ফোর্সের কারণে নিচের দিকে নামতে শুরু করে। ঠিক এমনটাই ঘটে ফ্লাইট 8501-এর সাথে। বিমানটি নিচের দিকে নামতে শুরু করে। ক্যাপ্টেন বারবার বলতে থাকে পুল ডাউন, পুল ডাউন, কিন্তু ক্যাপ্টেনের দেওয়া কমান্ড ফার্স্ট অফিসারকে বিভ্রান্তিতে ফেলে দেয়। তিনি আসলে বুঝতে পারছিলেন না পুল ডাউন মানে কি, বিমানের নাককে নিচের দিকে নামাতে হবে নাকি কন্ট্রোল স্টিককে টেনে ধরতে হবে। কোনো উপায় না পেয়ে ফার্স্ট অফিসার ভুল করে কন্ট্রোল স্টিককে টেনে ধরে। আর এটি ছিল পাইলটদের করা আরও একটি মারাত্মক ভুল। ফার্স্ট অফিসার কন্ট্রোল স্টিককে টেনে ধরে রাখার ফলে বিমানটি আরও খাড়া হয়ে যায়। দুজন পাইলট একই সঙ্গে আলাদা কমান্ড দিচ্ছিলেন। এর ফলে বিমানের কম্পিউটার সিস্টেম তাদের দুজনের ইনপুট মিশিয়ে নিচ্ছিল, যার ফলে একটি সময় বিমানের নাক 48 ডিগ্রি কোণে উঠে যায়, যেটি ছিল বিমানটির জন্য অস্বাভাবিক। আসলে বিমানের নোজ 48 ডিগ্রি কোণে ওঠার পর বিমানটি আর উঠতে পারে না, ফলে গতি হারিয়ে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নামতে শুরু করে। তখন আর পাইলটদের কিছুই করার ছিল না। বিমানটি একটি বিশাল পাথরের মতো নিচের দিকে নামতে শুরু করে। সকাল 5:42 বিমানটি জাভা সাগরে আছড়ে পড়ে এবং সাথে সাথে বিমানটি ভেঙে চুরমার হয়ে যায়। বিমানটিতে থাকা 162 জন যাত্রী, 12 জন ক্রু এবং 2 জন পাইলটের কেউই বেঁচে ফিরেনি। এর 2 ঘন্টা পর ইন্দোনেশিয়ার নৌবাহিনী, কোস্টগার্ড এবং রেস্কিউ টিম ক্র্যাশ করা বিমানে থাকা যাত্রীদের উদ্ধার করতে শুরু করে, কিন্তু ততক্ষণে সবাই মারা গিয়েছিল। টানা 7 দিন উদ্ধার কাজ চালানোর পর 162 জনের মধ্যে শুধুমাত্র 130 জনের মৃতদেহ খুঁজে পাওয়া যায়, আর বাকিদের মৃতদেহ সমুদ্রের তলদেশে হারিয়ে গিয়েছিল। উদ্ধার করা লাশগুলোর চেহারা দেখে তাদের পরিচয় আন্দাজ করা কঠিন ছিল, তাই ডিএনএ টেস্টের মাধ্যমে লাশগুলোর পরিচয় বের করে তাদের ফ্যামিলির কাছে লাশগুলোকে পৌঁছে দেওয়া হচ্ছিল। এর কয়েকদিন পর একটি তদন্ত টিম গঠন করা হয়। এই তদন্তে দুর্ঘটনাটির জন্য কয়েকটি মূল বিষয় উঠে আসে। বিমানের রাডার ট্রাভেল লিমিট ইউনিটের সোল্ডারিংয়ের ফাটলের কারণে বিমানটিতে বারবার ওয়ার্নিং আসতে থাকে, কিন্তু ইঞ্জিনিয়ার সেটি বুঝতে না পেরে ভেবে নেয় এটি কোনো সাধারণ সিস্টেম ইররের ওয়ার্নিং। 32,000 ফিট উচ্চতায় যখন চতুর্থবার ওয়ার্নিংটি আসে, তখন ক্যাপ্টেন আবারও সার্কিট ব্রেকার রিসেট করে। ফলে বিমানের বিশেষ কিছু জায়গায় ইলেকট্রিসিটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে বিমানের অটোপাইলট বন্ধ হয়ে যায়। অটোপাইলট বন্ধ হয়ে বিমানটি অ্যালার্নেট লোয়ে চলে যায়, যেখানে বিমানের অপারেটিং সিস্টেমগুলো ফেলোয়ার হতে শুরু করে। ফলে বিমানটির সাথে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। তদন্ত রিপোর্টটিতে আরও বলা হয়, বিমানের পাইলটদের প্রশিক্ষণও এমন গুরুতর স্টল রিকভারি করার জন্য যথেষ্ট ছিল না। মূলত বিমানের সোল্ডারিংয়ের ফাটল, ইঞ্জিনের অদক্ষতা এবং পাইলটদের ভুলের কারণেই এই ভয়ঙ্কর দুর্ঘটনার সৃষ্টি হয়। ফলে 162 জনেরও বেশি মানুষ প্রাণ হারায়। একটি বিমান, 162 জন যাত্রী আর 42 মিনিটের আকাশ যাত্রা, তারপর হঠাৎ সবকিছুই নিস্তব্ধ। কিন্তু কেন? এই দুর্ঘটনা নিয়ে আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং বেশি পরিমাণে শেয়ার করুন। দেখা হবে অন্য আরও একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।